একটা চক্রান্ত হচ্ছে, চক্রান্ত হচ্ছে, মুখ করলে কিন্তু সরকার পড়ে যাবে। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেজন্যই সব কথা যাচ্ছে। বিকাশ মিশ্রের সেই বিখ্যাত উক্তি, কে বিকাশ মিশ্র? কয়লা পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত। তার সেই বিখ্যাত উক্তি নিশ্চয়ই ভুলে যাননি। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে গ্রেপ্তার করার পর সে বলেছিল, আমি মুখ খুললে রাজ্যে সরকার পড়ে যাবে। বহু টালবাহানার পর অবশেষে আজকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা কাণ্ডে চার্জ গঠন করা হবে। সেই বিখ্যাত কয়লাকাণ্ড বা কুখ্যাত কয়লাকাণ্ড, যাই বলুন না কেন, সেই কয়লাকাণ্ডে আজকে চার্জ গঠন করা হলো। মোট 50 জনের নাম রয়েছে, যার মধ্যে 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আর 1 নম্বর যার নাম, সেই বিনয় মিশ্র, যুব তৃণমূলের প্রাক্তন নেতা ছিলেন। সেই বিনয় মিশ্র এখন ফেরার, একজনের মৃত্যু হয়েছে, ফলে 48 জনের বিরুদ্ধে আজকে চার্জশিট গঠন করা হলো। কিন্তু আসল মাথা কি জেলে যাবে? পুলিশ অফিসার থেকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতা কর্মীরা প্রত্যেকেই জানেন কয়লা পাচারের টাকা কার পকেটে গেছে। আসল মাথা কি জেলে যাবে, নাকি এই এদেরকে নিয়ে টাটবারহা করা হবে? কিভাবে চার্জ গঠন হলো, কাদের কাদের নাম রয়েছে, সবটা শোনাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শেষ অবধি কয়লা পাচার মামলায় চার্জ গঠন করা হলো, যেটা আমরা এতদিন বারবার বলে এসেছি যে কবে ট্রায়াল শুরু হবে, চার্জ গঠন হবে। শেষ অবধি চার্জ গঠন শুরু হলো, এবং যেটুকু আমরা জানতে পারছি যে আগামী 2025-এর 21শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। মানে সেই দিন থেকেই এই কয়লা পাচার মামলার ট্রায়াল শুরু হবে। ওই দিন সাক্ষ্য দেওয়ার জন্য 2 জন সাক্ষীকে সিবিআই আদালতে তলব করা হয়েছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আজকে এই মামলার চার্জ গঠন করা হলো। এর আগে বেশ কয়েকবার, বহুবার এই মামলার চার্জ গঠন পিছিয়ে গেছে বিভিন্ন কারণে, বিভিন্ন প্রশাসনিক কারণে পিছিয়ে গেছে। শেষ পিছিয়ে গেছিল এই বিকাশ মিশ্র, বিনয় মিশ্রের ভাই, যার নাম রয়েছে এই 48 জনের মধ্যে অভিযুক্তের তালিকায়। তাকে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটি পক্সো মামলায় তুলে নিয়েছিল। এবং আপনারা জানেন, যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয় তাদের প্রত্যেককে আদালতে সশরীরে উপস্থিত থাকতে হয়, না হলে চার্জ গঠন করা যায় না। তাই 48 জনের উপস্থিতিতে আজকে চার্জ গঠন হলো। এই মামলায় জেলে থাকা এই বিকাশ মিশ্র, তাকে আজকে ভার্চুয়ালি হাজির করা হয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। বিকাশ মিশ্রকে এই মামলায় মোট 50 জনের নাম ছিল অভিযুক্তের তালিকায়। তার মধ্যে একজন ফেরার, বিনয় মিশ্র। কে বিনয় মিশ্র? আপনারা প্রত্যেকেই জানেন, যুব তৃণমূলের প্রাক্তন নেতা। তাকে যুব তৃণমূলের নেতা কে বানিয়েছিলেন সেটাও আপনারা প্রত্যেকেই জানেন, যুব তৃণমূলের তৎকালীন মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আরেকজন এই কেসে মারা গিয়েছেন, ফলে 48 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, এই বাংলার প্রতিটি পুলিশ অফিসার, প্রতিটি রাজনৈতিক নেতা নেত্রী জানেন যে এই কয়লা পাচারের বেশিরভাগ টাকাটা কার পকেটে ঢুকেছে। তার বিরুদ্ধে কবে চার্জ গঠন হবে বা চার্জশিটে কবে তার নাম উঠবে, সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম ওঠে কিনা, সেটা দেখার জন্যই এখন এই বাংলার মানুষ অপেক্ষা করে বসে আছে। 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। কি জানা গেছে? আর এই চার্জশিটে সিবিআই দাবি করেছে অভিযুক্তরা প্রায় 31 লক্ষ মেট্রিক টন কয়লা চুরি এবং পাচার করেছে। এতে কেন্দ্রীয় সরকারের 1340 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। সরকারি হিসাবে 1340 কোটি টাকা রাজস্বের ক্ষতি হয়েছে। এই 1340 কোটি টাকা ক্ষতি হয়েছে 2015 থেকে 20 এই 5-6 বছরের মধ্যে, এবং চুরি এবং পাচারের ঘটনা ঘটেছে 1340 কোটি টাকা, যার অধিকাংশ টাকা একজনের পকেটে গেছে। এটা গোটা বাংলার মানুষ জানে, এই বাংলার সমস্ত পুলিশ অফিসাররা জানে, সমস্ত রাজনৈতিক দলের নেতারা জানে, এবং সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ বারবার করেছে। কিন্তু এখন অবধি কোনো চার্জশিটে বা এই চার্জ গঠনে তার নাম উঠে আসেনি। এই মামলায় আপাতত বিনয় মিশ্র, যুব তৃণমূলের প্রাক্তন নেতা, যেহেতু ফেরার, তাই তার বিরুদ্ধে চার্জ গঠন করা যায়নি। আর এই মামলায় 3 জনের নামে, ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল 3 জনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে,
যে তিনজন এই মামলার সঙ্গে সরাসরি জড়িত কয়লা পাচারের জন্য। তার মধ্যে অন্যতম হলো এই বিকাশ মিশ্র, বিনয় মিশ্রের ভাই, এবং বাকি দুজন হলো অনু মাঝি ওরফে লালা এবং রত্নেশ্বর ভার্মা ওরফে রত্নেশ। এছাড়াও আরো এই কয়লা পাচারকারীদের তালিকায় 48 জনের তালিকায় অনেকের নাম রয়েছে। বিচারক রাজেশ চক্রবর্তী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আজকে চার্জ গঠন হবে এবং সেই কারণে বিকাশ মিশ্রকে জেলে থাকা অবস্থায় ভার্চুয়ালি হাজির করানো হয় এবং আজকে এই চার্জ গঠন হলো। 1340 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে এই 2015 থেকে 2020 এই 5 থেকে 6 বছরের মধ্যে। বিনয় মিশ্র পলাতক, প্রশান্ত মহাসাগরের কোনো একটা দ্বীপে, ভানুতুয়া দ্বীপে তিনি লুকিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কে আসল মাথা। বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্র তৃণমূলের সঙ্গে যাদের জড়িত ছিল। বিনয় মিশ্র যুব তৃণমূলের নেতা ছিলেন। একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না যে বড় কোনো মাথার হাত ছাড়া যুব তৃণমূলের সামান্য নেতা বিনয় মিশ্র এই এত বড় একটা কয়লা কাণ্ড পরিচালনা করেছে, যেখানে এতগুলো কয়লা পাচারকারীর সঙ্গে যোগাযোগ করতে হয়েছে এবং সেই কয়লা পাচারকারী এত কোটি টাকার জালিয়াতি করেছে যা পুলিশও জানতে পারেনি, ইসিএল এর অফিসাররা জানতে পারেনি, কেন্দ্রীয় সরকারের রক্ষীরা জানতে পারেনি। এবং এত বড় কাণ্ড এই বাংলায় হলো, বাংলার আসল মাথারা কিছুই জানে না, এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না। কয়লা পাচার কাণ্ডে কে সবচেয়ে বড় মাথা, এটাই তো প্রশ্ন। যতক্ষণ না ইডি সিবিআই বলছে ততক্ষণ না আমরা তো বলতে পারছি না। জানা যাচ্ছে 2025-এর 21শে জানুয়ারি থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে, বিচার শুরু হবে। 450 জন সাক্ষীর নাম রয়েছে এবং এর মধ্যে রয়েছে ইসিএল এবং রেলের সাইডিং এরিয়া থেকে অসৎ উপায়ে কয়লা পাচার করা হয়েছিল এবং সেখানে ইসিএল অফিসারদের নাম রয়েছে, অনেকের নাম রয়েছে। এবং মেন তিনজন নাম যেটা আমি আপনাদের বললাম, এই বিকাশ মিশ্র, অনুপ মাঝি ওরফে লালা এবং রত্নেশ্বর ভার্মা ওরফে রত্নেশ। এবং আসল লোক বিনয় মিশ্র এখন দেশের বাইরে প্রশান্ত মহাসাগরের ভানুতুয়া দ্বীপে তিনি এখন লুকিয়ে আছেন। এই হচ্ছে এখন কয়লা পাচার মামলার আপডেট। আজকে চার্জ গঠন হলো, কিন্তু গোটা বাংলার মানুষ যাকে অভিযুক্ত হিসাবে, মূল অভিযুক্ত হিসাবে দেখতে চায়, তাকে গ্রেপ্তারও করা হলো না, জিজ্ঞাসাবাদও শেষ হলো না এবং তার নাম চার্জশিটে উঠেও এলো না। এটাই আমাদের দেশের বিচার। টাকার দাপট যার থাকবে, প্রশাসনিক ক্ষমতা যার থাকবে, কোন সরকারি গোয়েন্দা সংস্থার সাধ্য কি তাকে ধরবে। কিন্তু দিল্লি থেকে সবুজ সংকেত কেন এলো না? এই কয়লা পাচার কাণ্ডের আসল মাথাকে, যেটা এই বাংলার সবাই জানে, পুলিশ অফিসাররা জানে, সাধারণ মানুষ জানে, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা জানে, দিল্লি থেকে কেন সবুজ সংকেত এলো না যে এই কাণ্ডের মাথা আসলে যে, তার বিরুদ্ধে আরো একটু তদন্ত চালিয়ে দেখার? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলার রাজনীতি পাশাপাশি বাংলার এই ধরনের কোনো কাণ্ড চেপে রাখতে দেব না।